ইসলামাবাদের অসম্ভব টেবিল, এই টেবিলের যে বৈঠকটা হতে যাচ্ছে, এই বৈঠকে আসলে কে জিতবে কে হারবে, বলা হচ্ছে আমেরিকা কি হেরে যাচ্ছে। আমরা সেটাই বিশ্লেষণ করব পাকিস্তানের প্রধান গণমাধ্যম দ্য ডনের একটি স্টোরির আলোকে। স্টোরিটার শিরোনাম অ্যাট দ্য ইম্পসিবল টেবিল, দ্য ডিপ্লোম্যাটিক মেজ ওয়েটিং দ্য ওয়ার্ল্ড ইন ইসলামাবাদ। অর্থাৎ অসম্ভব এক টেবিল, ইসলামাবাদের কূটনৈতিক গোলকধাঁধায় প্রতীক্ষমান বিশ্ব। এই স্টোরিটা কি বলতে চাইছে এবং আমরা একটু দেখতে চাই যে আসলে আজকে কি ঘটতে যাচ্ছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজকে শনিবার 11 এপ্রিল এই বৈঠকটি, হাই ভোল্টেজ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী আজ সকালে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যে সময় ভিডিওটা নির্মাণ করছি ততক্ষণে বৈঠকটা শুরু হয়ে যাওয়ার কথা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইরানের প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় পৌঁছে গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও পৌঁছে গেছে। তবে ইরানের পক্ষে কিছু শর্ত, লেবাননে যুদ্ধবিরতি ও হিমায়িত সম্পদ মুক্তি, এই শর্তগুলোর কারণে বিকেলে আসলে আনুষ্ঠানিকভাবে মূল আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের সেশনে হয়তো খানিকটা কথাবার্তা হতে পারে এবং ইসলামাবাদের একটি উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা হোটেল, সম্ভাব্য সারেনা হোটেল বা কোনো গোপন স্থানে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকের প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তার সাথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এই আলোচনায় আছেন। বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাজধানী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৈঠকটি মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। কাজেই স্বাভাবিকভাবে ইসলামাবাদের নামটা খুব হট টপিক হয়ে আছে এই মুহূর্তে, এবং আপনি যদি ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে সার্চেবল জায়গাটা দেখেন, সার্চেবল কোনো সিটির কথা দেখেন, তাহলে ইসলামাবাদকেই হয়তো খুঁজে পাওয়া যাবে। ইসলামাবাদ আজ গোটা বিশ্বের নজর এই একটি শহরের দিকে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি পৃথিবীকে এক ভয়াবহ বিপর্যয় থেকে আপাতত রক্ষা করেছে। একদিকে সামরিকভাবে অপরাজিত কিন্তু কৌশলগতভাবে কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে গত 2 মাসে খোলস বদলে ফেলা এক শক্তিশালী ইরান। আজ থেকে ইসলামাবাদের এই ইম্পসিবল টেবিল বা অসম্ভব টেবিলে শুরু হচ্ছে এক ঐতিহাসিক দর কষাকষি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন উচ্চ পর্যায়ের এবং ঝুঁকিপূর্ণ কূটনৈতিক বৈঠক আর দেখেনি বিশ্ব। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, অন্যদিকে ইরানের ঝানু কূটনীতিকরা, মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান। আমরা বুঝতে চেষ্টা করতে চাই যে কেন এই বৈঠকটি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। মাত্র গত মঙ্গলবারও পৃথিবী এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। ওয়াশিংটন হুমকি দিয়েছিল ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে তারা একটি আস্ত সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু পাকিস্তানের শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা দুই পক্ষকেই খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছে। ডনের এই স্টোরির সাথে আমি বলতে চাই, অনেকেই বলাবলি করছেন যে এটার মধ্যস্থতাকারী পাকিস্তান, মধ্যস্থতা করছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানকে আসলে নিজেরাই করছে। পাকিস্তান তো আপাদমস্তক নিজেরাই সমস্যাগ্রস্ত। এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রেসক্রিপশনে, বিশেষ নির্দেশনায় একটা মধ্য কোনো পক্ষকে থাকতে হয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনাতেই পাকিস্তান এই মধ্যস্থতাকারী হিসেবে কিংবা মধ্যস্থতাকারী দেশ হিসেবে, মধ্যস্থতাকারী স্থান হিসেবে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে মনে রাখবেন, আজ ইসলামাবাদে ইরান আলোচনার টেবিলে বসেছে। তারা গত ফেব্রুয়ারির জেনেভা বৈঠকের সেই ইরান নয়, কিন্তু জেনেভায়
ইরান ছিল পর্যুদস্ত, বছরের পর বছর নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ বিক্ষোভে তারা ছিল কোণঠাসা। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় ভেঙে পড়েছিল, কিন্তু গত 6 সপ্তাহে চিত্রটা বদলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে একের পর এক হামলা চালিয়েছে। তারা ভেবেছিল ইরানকে মারতে মারতে নতজানু করবে, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরান মার্কিন সাম্রাজ্যের চোখের দিকে চোখ রেখে দাঁড়িয়ে থেকেছে। আমেরিকা যুদ্ধক্ষেত্রে হয়তো হারেনি, কিন্তু তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরান শুধু তার পারমাণবিক অবকাঠামো টিকিয়েই রাখেনি, বরং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা চাইলে খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সবচেয়ে বড় বিষয় হলো ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা হরমুজ প্রণালীকে শ্বাসরোধ করে বন্ধ করে দিতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবার্ট পেপ এর মতে, আন্তর্জাতিক রাজনীতিতে কাউকে যদি ভয় দেখিয়ে বা চাপ দিয়ে তার আচরণ পরিবর্তন করানো যায়, তবে সেটাই হলো আসল ক্ষমতা। ইরান আজ সেই ক্ষমতার আসনেই বসে আছে। ট্রাম্প প্রশাসন ইরানের 10 দফার যে প্রস্তাবকে কার্যকর বলে মেনে নিয়েছেন, তা থেকেই বোঝা যায় ইরানের আত্মবিশ্বাস এখন কোথায়। তারা এখন শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তুলছে। সামরিকভাবে আমেরিকা পরাজিত হতে পারে, কিন্তু টেবিলের ওপর ইরানের হাত এখন অনেক বেশি শক্তিশালী। এদিকে হোয়াইট হাউসের জন্য এই যুদ্ধবিরতি গেলে ফেলা সহজ নয়। ট্রাম্প প্রশাসনের সামনে নভেম্বরের মিড টার্ম নির্বাচন, তাদের হাতে সময় নেই। দশকের পর দশক ধরে মার্কিন শক্তির ভিত্তি ছিল তারা বিশ্ব অর্থনীতির নিরবিচ্ছিন্ন প্রবাহ গ্যারান্টি দিতে পারত, কিন্তু হরমুজ প্রণালী মুক্ত করতে না পেরে সেই অবস্থায় ফাটল ধরেছে। আমেরিকার মিত্ররা দেখেছে সংকটের সময় গালফ স্টেট বা পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে পরামর্শ করা হয়নি। ন্যাটোর সাথে ট্রাম্পের টানাপোড়েন ইউরোপকে দূরে সরিয়ে দিয়েছে। আমেরিকা বারবার ডাকলে ইউরোপ হরমুজ প্রণালী রক্ষায় এগিয়ে আসেনি। এই যে মার্কিন নেতৃত্বের ওপর থেকে মিত্রদের আস্থা কমে যাওয়া, এটি জেডি ভান্সের জন্য আলোচনার টেবিলে সবচেয়ে বড় দুর্বলতা। আমেরিকা এখন চাইছে ইরান যেন তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার একটি ঘোষণা দেয়, যাতে জেডি ভান্স দেশে গিয়ে এটাকে বিজয় হিসেবে প্রচার করতে পারেন। কিন্তু ইরান এখন সেই ছাড় কেন দেবে? এই আলোচনার সবচেয়ে বড় বাধা যিনি, তিনি কিন্তু এই আলোচনার টেবিলে নেই। তিনি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র 18 ঘন্টা পর তিনি হুঙ্কার দিয়েছেন, হয় চুক্তির মাধ্যমে না হয় যুদ্ধের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করবেন। পাকিস্তান যখন ঘোষণা করলো যে লেবানন সহ সব জায়গায় যুদ্ধবিরতি হবে, তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল বর্বরিত হামলা চালিয়ে 200 মানুষকে হত্যা করলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পকে সরাসরি ফোন করে নেতানিয়াহুকে বলতে হয়েছে, একটু লো কি বা শান্ত থাকো। এখানে আসল প্রশ্ন, আমেরিকাকে নিজের স্বার্থে আলোচনা করছে নাকি ইসরায়েলের স্বার্থে? ট্রাম্প চান নভেম্বরের আগে তেলের বাজার স্থিতিশীল করতে এবং একটি রাজনৈতিক জয়, আর নেতানিয়াহু চান ইরানের ক্ষমতার পূর্ণ বিনাশ। এই দুই লক্ষ্য পরস্পর বিরোধী। আমেরিকা যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ইসলামাবাদে করা যে কোনো চুক্তি কাগজেই থেকে যাবে। ইসলামাবাদে সমঝোতার পথ আছে, কিন্তু সেটা সরু। আমেরিকাকে বুঝতে হবে যে গত 6 সপ্তাহে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। তারা যদি আগের সেই জেদ নিয়ে বসে থাকে, তবে আলোচনা ব্যর্থ হবে। আর এই আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হলো এমন এক যুদ্ধে ফিরে যাওয়া যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। ইসলামাবাদ আজ প্রমাণ করবে যে কেবল সামরিক শক্তি দিয়ে কি সব হয়, নাকি নতুন এই বিশ্ব ব্যবস্থায় কূটনীতি শেষ কথা। পাকিস্তান কি পারবে দুই পক্ষকে একটি সম্মানজনক এক্সিট র্যাম্প বা বের হওয়ার পথ তৈরি করে